আসসালামু আলাইকুম। আমরা আজকে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলবো। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে মূলদ এবং অমূলদ সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। চাকরির পরীক্ষাতে সবসময় এই টপিক থেকে কোশ্চেন এসে থাকে। শুধু চাকরির পরীক্ষাতে না, একাডেমিক পরীক্ষাতেও এখান থেকে কোশ্চেন আসে। যে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা। এই ধরনের কোশ্চেন এসে থাকে। আমরা আজকে দেখব যে মূলদ সংখ্যা কি এবং অমূলদ সংখ্যা কি এবং তাদেরকে চেনার সহজ কিছু উপায় দেখব। তো আমরা প্রথমেই শুরু করি যে বাস্তব সংখ্যা দিয়ে। বাস্তব সংখ্যা আসলে কি? সংখ্যা রেখায় যেগুলো সংখ্যাকে প্রকাশ করা যায় তাদেরকে আমরা বাস্তব সংখ্যা বলি। এখন বাস্তব সংখ্যা যেগুলো আছে সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো প্রথমে যদি মূলদ সংখ্যা নিয়ে কথা বলি তাহলে মূলদ সংখ্যার যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাতে বলা আছে যে দুইটি পূর্ণ সংখ্যাকে যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় তবে তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি। তাহলে সাধারণ ভগ্নাংশ বলতে যার হর এবং লব থাকবে। আচ্ছা, আমরা যদি দুইটা সংখ্যা নিই, যে দুইটা সংখ্যা নিই, m এবং n হচ্ছে দুইটা সংখ্যা, এটাকে আমরা লব এবং হর আকারে প্রকাশ করলাম। এখানে n নট ইকুয়াল টু 0 এবং n নট ইকুয়াল টু 1। কেননা কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করি তাহলে সেটা ইনফিনিটি হয় এবং কোনো সংখ্যাকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে সেটা ভগ্নাংশ থাকে না। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। এখন আমরা দেখব যে তিনটা সংখ্যা চিনব, সেই তিনটা সংখ্যা দেখলেই আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। প্রথমেই দেখব আমরা হচ্ছে সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? যেই সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, ইন্টিজার নাম্বার বলা হয়ে থাকে। পূর্ণ সংখ্যা হচ্ছে কোনগুলো? পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে হচ্ছে নেগেটিভ নাম্বার, নেগেটিভ -3, -2, -1 এই ধরনের সংখ্যা থাকবে এবং পূর্ণ সংখ্যার মধ্যে থাকবে 0 এবং পূর্ণ সংখ্যার মধ্যে আছে হচ্ছে পজিটিভ নাম্বার 1, 2, 3 এই টাইপের নাম্বার। তাহলে পূর্ণ সংখ্যা এই ধরনের সংখ্যা পজিটিভ নাম্বার, 0 এবং নেগেটিভ নাম্বার এই ধরনের সংখ্যা যখন আমরা দেখব তখন তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো। দ্বিতীয় হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশগুলো দশমিক ভগ্নাংশ 2.5, 3.25, 1.258 মানে এই টাইপের সংখ্যা, যে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যা থাকবে। যেমন দশমিকের পরে এখানে একটা অঙ্ক আছে, দশমিকের পরে এখানে দুইটা অঙ্ক আছে, এখানে দশমিকের পরে তিনটা অঙ্ক আছে। এই ধরনের দশমিক ভগ্নাংশগুলোকে আমরা সসীম দশমিক ভগ্নাংশ বলি। আর সসীম দশমিক ভগ্নাংশগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে এই ধরনের সংখ্যা যখন আমরা দেখব তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে মূলদ সংখ্যা। আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ কোনগুলো? যেমন 2.333। এই যে দশমিকের পরে 3টা পুনরাবৃত্তি হচ্ছে, মানে রিপিটেশন হচ্ছে 333। তো এইগুলোকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। তো এটাকে এইভাবে না লিখে আমরা এটাকে 3 লিখার পরে তার উপরে পৌনঃপুনিক চিহ্ন দ্বারাও করতে পারি। এখানে একটা রিপিটেশন হয়েছে, যদি এরকম হয় যে এখানে 1 2 1 2 1 2 1 2 রিপিটেশন হচ্ছে, তাহলে আমরা কি করব? 3.12 লিখে 1 এর উপরে পৌনঃপুনিক এবং 2 এর উপরে পৌনঃপুনিক। যদি এরকম হয় 6.132 132, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা রিপিটেশন হচ্ছে 132 132। তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? 6.132, 1 এর উপরে এবং 3 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দিব, মাঝেরটারও দেওয়ার দরকার নাই। মানে তিনটা রিপিটেশন হলে প্রথমটা এবং তৃতীয়টার উপরে পৌনঃপুনিক চিহ্ন হবে, মাঝেরটার ওপর থাকবে না। তাহলে এই তিন ধরনের সংখ্যা যখন আমরা দেখব তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো। এর বাইরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো অবশ্যই অমূলদ সংখ্যা হবে। তাহলে অমূলদ সংখ্যার সংজ্ঞাটা কি? যে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি না। তার মানে এই যে m/n আকারে, এই আকারে আমরা প্রকাশ করতে পারি না। তাহলে কোন ধরনের সংখ্যাগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি না? অসীম, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত, অসীম মানে হচ্ছে যার কোনো শেষ নাই, মানে দশমিকের পরে যে অঙ্কগুলো থাকবে সেগুলো শেষ থাকবে না, কিন্তু কি হবে না? অনাবৃত হবে না। মানে 2.3215 র্যান্ডম অঙ্ক নিলাম, এই যে এগুলোর কোনো রিপিটেশন নাই, মানে পুনরাবৃত্তি নাই, এবং এই যে ডট ডট দিয়েছি মানে এটা অসীম ভাবে চলছে। তো এই ধরনের সংখ্যাগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি না। তো এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। 1.41423 এইভাবে সংখ্যা, এগুলো হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। তো অমূলদ সংখ্যা চেনার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে
যে কোনো সংখ্যার উপরে যদি আমরা বর্গমূল দিই, যেমন ৩ এর উপরে বর্গমূল, ২ এর উপরে বর্গমূল, 5 এর উপরে বর্গমূল, 6 এর উপরে বর্গমূল, 7 এর উপরে বর্গমূল, এই যে বর্গমূল যখন থাকবে এইগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলতে পারি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে পূর্ণবর্গ সংখ্যা যদি হয়ে থাকে। কেমন? যদি 4 এর উপরে যদি বর্গমূল হয় তাহলে এটাকে আমরা অমূলদ সংখ্যা বলতে পারবো না, কেননা 4 এর উপরে বর্গমূল দিলে 2 হয়। 9 এর উপরে যদি আমরা বর্গমূল দিই তাহলে এটা হবে হচ্ছে 3 হয়ে যাবে। তার মানে এটা কিন্তু অমূলদ সংখ্যা না, এটা হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর উপরে যদি আমরা রুট দিই, মানে বর্গমূল দিই, তাহলে আমরা সেটাকে অমূলদ সংখ্যা বলতে পারবো।